আল্লাহু আকবার। ম্যাডাম ম্যাডাম হামলা পাল্টা হামলার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল 24 ঘন্টার মধ্যে কার্যকর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। রংপুর মেডিকেলে রোগীর শরীরে টিটানাস শনাক্ত, সংক্রমণের শঙ্কায় আইসিইউ সেবা বন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। খানাখন্দে ভরা জয়পুরহাট পৌরসভার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত হয়ে ভারত থেকে অবাধে আসছে মাদক, ছড়িয়ে পড়ছে সারা দেশে, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। প্রতিদিন হাজার হাজার কোটি টাকার মাদক ঢুকে, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, বাবা, হাজার হাজার কোটি টাকার মাদক ঢুকে। এদের সাথে আপনার গণ্যমান্য ব্যক্তিজন, সামাজিক লোক সব জড়িত এবং বিজিবি টিজিবি সব জড়িত। করোনার স্বাস্থ্যবিধি মেনে এইচএসসির প্রস্তুতি দিনাজপুর বোর্ডে, কেন্দ্রে কেন্দ্রে পরিচ্ছন্নতা, পরীক্ষার্থীরা সংখ্যা কমেছে 9,500। কচুরিপানা এখন আর ফেলনা নয়, ফুলদানি, ব্যাগ ও টুপি সহ নানা পণ্য তৈরি হচ্ছে পিরোজপুরে, রপ্তানি হচ্ছে বিশ্বের 25টি দেশে। এবং ক্লাব ফুটবল বিশ্বকাপে শেষ 16তে পিএসজি, বোটাফোগোর বিপক্ষে জয় পেয়েও বিদায় স্প্যানিশ জায়ান্ট আতলেটিকো মাদ্রিদের। দেখছিলেন সংবাদ সকাল। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। হামলা পাল্টা হামলার মধ্যে অবশেষে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে একে 12 দিনের যুদ্ধ আখ্যা দেন তিনি। যুদ্ধবিরতিতে পৌঁছাতে সহায়তা করেছে কাতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেল আবিব হামলা বন্ধ করলে চুক্তিতে পৌঁছাতে আপত্তি নেই তেহরানের। লুৎফুর কবিরের রিপোর্ট। গেল 13 আগস্ট ভোরে ইরানে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। সেই আক্রমণের দাঁত ভাঙা জবাব দিয়ে আসছে ইরান। মধ্যপ্রাচ্য ছাপিয়ে উত্তেজনার পারদ ছড়িয়েছে পুরো বিশ্বে। পাল্টাপাল্টি লড়াইয়ের মধ্যে এবার সময় এসেছে শান্তিতে ফেরার। ইরান ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে দাবি করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, এই যুদ্ধবিরতি সংঘাত অবসানের পথে নিয়ে যাবে। পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এই লড়াইকে 12 দিনের যুদ্ধ হিসেবে ঘোষণা করেন। ঘোষণার 12 ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হবে যুদ্ধবিরতি। এতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। তবে এক্সে তাৎক্ষণিক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দখলদার ইসরায়েল তার দেশের জনগণের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করলেই চুক্তিতে পৌঁছাবে ইরান। শত্রুপক্ষ আক্রমণ থামালে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই তার দেশের। ট্রাম্পের ঘোষণায় স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েল শেষ সময়ে দেশটিতে বড় ধরনের হামলার চেষ্টা চালাচ্ছে, প্রতিহত করছে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে ইরাকের বালাত, তাজি সহ আরও কয়েকটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার কয়েক ঘন্টা আগে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের IRGC। গেল 13 জুন থেকে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি লড়াইয়ে উভয় পক্ষেরই প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। লন্ডন বৈঠকের মাধ্যমে দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে গণফোরামের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে গেছে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট।
সম্প্রতি লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হয়। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসন্ন জাতীয় নির্বাচন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে ছোট দলগুলোকে নিজেদের শিবিরে ফেরাতে কাজ শুরু করছে বিএনপি। সোমবার গুলশানে দলটির কার্যালয়ে বিএনপির লিয়াজ কমিটির সঙ্গে গণফোরাম এবং এনডিএমের বৈঠক তারই আভাস দেয়। আমরা গণফোরাম সহ বিএনপি সহ ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা রাখছি। আমরা সেখানে 31 দফা কিভাবে বাস্তবায়ন করা যায় সংস্কার, সেটা আমরা ইতিমধ্যে জাতির কাছে অঙ্গীকার করেছি। সব কাজ আমরা যেটাই করব একত্রিতভাবে করব। জনাব তারেক রহমান যে প্রমিসটা জনগণের জন্য দিয়েছেন, জাতীয় সরকার একটা উনি তৈরি করবেন, সেই জাতীয় সরকার তৈরি করবার জন্য এবং 31 দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন এবং সঠিক গণতন্ত্র ফিরে আনার জন্য আমরা সবাই কাজ করে যাব ইনশাআল্লাহ। এ সময় লন্ডন বৈঠকের মাধ্যমে নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকের মাধ্যমে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে দেশ। ডক্টর ইউনূস সাহেবের সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। মবের নামে অরাজকতার বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থান বলে মন্তব্য করেন তিনি। বিএনপির লোকজন এর সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সিপিসি পলিট ব্যুরো কংগ্রেসের ডেপুটি লিং হংছং। সোমবার পিপলস গ্রেট হলে বিএনপির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি একথা জানান। এ সময় বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বৈঠকের মধ্যে দিয়ে দুই পার্টি ও দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করে সিপিসি। আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাতীয় নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে কানাডার হাই কমিশনার অজিত সিং এর বৈঠক শেষে কথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না সেসব বিষয়ে গণভোট চায় জামায়াত। এ সময় সুষ্ঠু নির্বাচনে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন কানাডার হাই কমিশনার। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে। প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উইল বি বাই ইউএন, এটা আমরা তাদেরকে বলছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার, খুনিদের বিচার এবং জুলাই ঘোষণাপত্রের প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার ভবনে জাতীয় যুব শক্তি পঞ্চগড়ের সমন্বয় সভায় একথা বলেন তিনি। সার্জিস বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ব্যাপারে কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচার ও জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রেও আপোষ হবে না। এ সময় অন্তর্বর্তী সরকারকে দুর্বল হিসাবে দেখতে চান না জানিয়ে সার্জিস বলেন, সরকার যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে তা হবে অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদেরকে দুর্বল হিসেবে প্রকাশ করে, এটাই হবে তাদের ওই ম্যান্ডেটের সাথে, অভ্যুত্থানের ওই লক্ষ্যের সাথে সবচেয়ে বড় প্রতারণা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এতে 4 নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার রাতের এই ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে দলটি। এ সময় সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, হামলা করে এনসিপিকে লক্ষ্য থেকে সরানো যাবে না। সাদ আহমেদের রিপোর্ট। সোমবার রাত 10:40 দিকে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। এনসিপির পক্ষ থেকে এ ঘটনায় দলটির 4 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানানো হয়। ঘটনার প্রতিবাদে রাত 12:15টার দিকে বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। এই সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। হামলা করে এনসিপিকে লক্ষ্য থেকে সরানো যাবে না বলেও জানান তিনি। এনসিপির রাজনীতি যখন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এনসিপি যখন নিবন্ধনের জন্য আবেদন করেছে, ঠিক সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর 2 দিন ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আজকের এই হামলার সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। রাতে দলটির পক্ষ থেকে রমনা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় 24 ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের আটকের দাবি জানান নেতাকর্মীরা। বিচারিক কার্যক্রম গ্রহণ শুরু করার জন্য যে আইনি পদক্ষেপ নেয় সেটা আমরা গ্রহণ করেছি। আমরা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে 24 ঘন্টার মধ্যে আমরা দাবি করছি যেন আসামিদেরকে গ্রেফতার করে এই আইনি প্রক্রিয়া চালু করা হয়। যদি অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে দেশের মানুষের নিরাপত্তার জন্য দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে আমরা দল হিসেবে এর বিরুদ্ধে কর্মসূচি দিব। আমাদের হচ্ছে যে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া এবং এই নিবন্ধন প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য, সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এবং স্পষ্টত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হত্যা চেষ্টার উদ্দেশ্যে এই হামলাটি করা হয়। সাধারণ মানুষের মনে ভয় ও আতঙ্ক তৈরির উদ্দেশ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 2018 সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপির সঙ্গে জড়িতদের তথ্য পেতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে 2014 ও 2024 সালের নির্বাচনে প্রভাব সৃষ্টিকারীদের খুঁজছে বলেও জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্যের রিপোর্ট। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যেসব জাতীয় নির্বাচন হয়েছে সব কয়টাই ছিল প্রশ্নবিদ্ধ। দুদকে অভিযোগ এসেছে এসব নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছিল শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। গেল জানুয়ারিতে এই অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। গঠন করা হয় 5 সদস্যের কমিটি। সেই অনুসন্ধান দল এবার 2018 সালের নির্বাচনে যে কটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। বিগত যে 3টি নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। নিশিরাতে নির্বাচন খ্যাত 2018 সালের ভোটে সিএসির দায়িত্ব পালনকারী KM নুরুল হুদাকে রোববার রাতে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। দুদকের এই মহাপরিচালক জানান, অনুসন্ধান কর্মকর্তা চাইলে তাকে এই অভিযোগে গ্রেফতার দেখাতে পারেন। আমাদের যে অনুসন্ধান দল রয়েছেন এইটা তাদের এখতিয়ার। তারা যদি মনে করেন কোনো আসামিকে গ্রেফতার করার প্রয়োজন এই পর্যায়ে সেই উদ্যোগ তারা নেবেন। এদিকে ইসলামিক ব্যাংক থেকে 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $26.82 বিলিয়ন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় 2,682 কোটি 32 লাখ ডলার বা $26.82 বিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশিত হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী এ সময় রিজার্ভের পরিমাণ $21.75 বিলিয়ন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের জুন মাসের প্রথম 21 দিনে 192 কোটি 20 লাখ ডলারের রেমিটেন্স এসেছিল দেশে। উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় IMF এর BPM 6 পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। রংপুর মেডিকেলের আইসিইউ থাকা এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয় আইসিইউ সেবা বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে থাকা বাকি রোগীদের অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া কুড়িগ্রামের চিলমারির বাসিন্দা মহুবার রহমানের শরীরে টিটেনাস শনাক্ত হয়। এর পরপরই তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয় মেডিকেলের আইসোলেশন সেন্টারে। তার চিকিৎসা চলছে। একই সঙ্গে অন্য রোগীদের যাতে সংক্রমণ না ঘটে সেজন্য তাদেরও স্থানান্তর করা হয়েছে। অন্যদের আতঙ্কিত না হবার পরামর্শ কর্তৃপক্ষের। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে মজুদ শেষ হয়ে যায় বন্ধ হয়ে গেছে কয়লা উত্তোলন। সোমবার দুপুরে খনির 1305 নম্বর কোল ফেজের কয়লা শেষ হয়ে যায় উত্তোলন কার্যক্রম স্থগিত করা হয়। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক জানান, নতুন 1406 নম্বর ফেজে যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে ওই ফেজ থেকে উত্তোলন শুরু হবে। এদিকে কয়লা উত্তোলন বন্ধ থাকলেও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রেও সচল রয়েছে। কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, কোল ইয়ার্ডে মজুদ রয়েছে প্রায় 5 লাখ টন কয়লা। বগুড়া সদরের শাখারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামের দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 8 জন। সোমবার সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে দুই গ্রামে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। প্রায় 4 ঘন্টায় অভিযানে দেশীয় অস্ত্র, হাতবোমা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক করা হয় 4 জনকে। পুলিশ জানিয়েছে, পাঁচবাড়ি একলাউদ্দিন গ্রুপের সঙ্গে চালিতাবাড়ির একটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই জেরেই সোমবার মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ও হাত বোমার বিস্ফোরণ ঘটে। আপাতত এলাকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে। এই অভিযানে আমরা একটা বাড়ি থেকে দেশীয় কিছু অস্ত্র পেয়েছি, এগুলো আমরা জব্দ করেছি। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে 2 জন আহত আছে এরকম, তারা জিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। ওরা 2 পক্ষ যেন আমাদেরকে লিখিত কোনো কমপ্লেন করে এই ভিতরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়পুর পৌরসভার সড়কগুলোর বেহাল দশা যেন দুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তায় সৃষ্টি হয়েছে খানাখন্দ ও মৃত্যুফাত। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় ভোগান্তি, বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। তবে আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবি জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 1975 সালের 8 জানুয়ারি 20.72 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে যাত্রা শুরু করে জয়পুরহাট পৌরসভা। 1991 সালের 19 জুন এটি প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো হয়ে ওঠেনি। দীর্ঘ 20 বছর ধরে শহরের 0 পয়েন্ট, বৈরাগীর মোড়, চিত্রা রোড, দেবীপুর সহ বিভিন্ন এলাকার সড়কগুলো সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এর ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। নাগরিক সেবা নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এই রাস্তাতে মনে করেন আসা যাওয়া এত কষ্ট, হুন্ডা তো বরাবর অ্যাক্সিডেন্ট হচ্ছে, করে যায়। রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ, এটা কি পৌরসভার রাস্তা হলো? আমরা যাবো কেমনে? আমি লজ্জাবোধ করছি যে আমার বাসার সামনে সর্বোপরি আমার যে এলাকার লোকজনেরা দুর্ভোগের মধ্যে রাত দিন কাটাচ্ছে। বিশেষ করে বাইরে থেকে যে গাড়িগুলো আসে তারা তো বোঝে না যে এই রাস্তার এই অবস্থা। তারা যখন আসে তারাও কিন্তু এখানে এসে অনেক সময় আটকে যায় এবং দুর্ভোগের শিকার হয়। সকালবেলা আমরা কাজে আসতে পারি না, গাড়ি ঘোড়া যেতে পারে না। এই রাস্তাটা অত সব রাস্তা আছে, আর আমার এই রাস্তাটা হয় না কেন? 10 বছর যাবত আমরা এই পরিভোগ করতেছি। বিগত 10 বছর আগে যারা মেম্বার, চেয়ারম্যান, পৌরসভা যারা দায়িত্বে ছিলেন
তারা কোনো উদ্যোগ নেয়নি। জনগণের দুর্ভোগ লাঘবে পৌরসভার প্রশাসক আবারও দ্রুত সড়ক সংস্কারে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যেই অনেকগুলো টেন্ডার সম্পন্ন হয়েছে এবং কাজ চলমান রয়েছে, যেগুলো আপনারা দেখছেন। এবং এই আমাদের যে কেন্দ্রীয় মসজিদ থেকে দেবীপুরের যে রাস্তাটা, সেটাও আমরা লাইভে দিয়েছি এবং আমরা টেন্ডার কার্যক্রম আমাদের খুব দ্রুতই সম্পন্ন হবে। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় চরম ক্ষুব্ধ রয়েছেন স্থানীয়রা এবং তারা দ্রুত সমাধানের দাবি করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা একটি মোটরসাইকেলকে থামাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এক পুলিশ সদস্য। এতে তার ডান পা থেতলে গেছে। হাসপাতালে নেওয়ার পর সে পা কেটে ফেলতে হয়েছে। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। পুলিশের একটি অস্থায়ী তল্লাশি চৌকিতে কক্সবাজার থেকে লোহাগাড়ার দিকে আসা দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। সামনের মোটরসাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পেছনের মোটরসাইকেলটি প্রথমে মহাসড়কের পশ্চিম পাশে থামে, পরে সুযোগ বুঝে হঠাৎ দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত এক পুলিশ সদস্য পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। এ সময় দুই আরোহী সহ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তার ডান পা চট্টগ্রামগামী ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা এ ঘটনার 57 সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ জানায়, আহত পুলিশ সদস্য আলাউদ্দিন লোহাগাড়া থানার দায়িত্বরত কনস্টেবল। তার বাড়ি নোয়াখালী জেলায়। ট্রাকের নিচে চাপা পড়ে ওই পুলিশ সদস্যের ডান পা থেতলে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সকালবেলা আমরা একটা মাদকের তথ্য পেয়েছি মোটরসাইকেল যোগে। পরে একটা গাড়ি সিগন্যালে থেমেছে, পাশাপাশি আরেকটা ট্রাকও থেমে যাচ্ছিল। তখনই মোটরসাইকেলটা তাৎক্ষণিক আবার বেপরোয়া গতিতে টান দিছিল। পুলিশ সদস্যরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সদস্যের একজন ডান পাশে থাকার কারণে ট্রাকের গতি কম থাকলেও ট্রাকটি চলছিল, যার কারণে ডান পা তার চাকার নিচে পড়ে যায়, পিষ্ট হয়। তো এটা নিয়ে মামলা হয়েছে। এই ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী, ট্রাক চালক, তার সহকারী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। মোটরসাইকেল ও ট্রাক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদকের স্বর্গরাজ্য খ্যাত সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা দিয়ে প্রতিদিন ভারত থেকে দেশে ঢুকছে কোটি কোটি টাকার মাদক, যা বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রশাসনের অভিযানে বিভিন্ন সময় মাদকের চালান সহ বহনকারীরা ধরা পড়লেও মূল হোতারা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদকের কালো আগ্রাসনে হুমকির মুখে পড়েছে যুব সমাজ। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। জল ও স্থল মিলে ভারতের সাথে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার 51 কিলোমিটার সীমান্ত সংযোগ রয়েছে, যার মধ্যে 10 কিলোমিটারই অরক্ষিত। এই অরক্ষিত সীমান্ত দিয়েই প্রতিরাতে ভারত থেকে দেশে ঢুকছে কোটি টাকার ফেন্সিডিল, হিরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক, যা বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে। মাল আসে যখন ইন্ডিয়ান বিএসএফ যখন আজাম দেয়, এখন বিএসএফ এর একটা চেঞ্জ হয়, বিএসএফ ওপি চেঞ্জ হয়, সেই টাইমটাই মাল পার করে বর্ডার দিয়ে। প্রশাসন আছে বিধায় এরা সাহায্য পাচ্ছে। প্রশাসন যদি বাধা দেয়, তাদের তো ক্ষমতা নাই যে সেই জিনিসটা পারাপার করে 2 নম্বর জিনিসটা পার করে আরেক জায়গায় দেওয়ার। প্রশাসনের অভিযানে বিভিন্ন সময় মাদকের কিছু চালান সহ চুক্তিভিত্তিক বহনকারীরা ধরা পড়লেও এর মূল হোতারা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে ঝুঁকির মধ্যে পড়ছে দেশ, বিপদগামী হচ্ছে যুব সমাজ। এর জন্য প্রশাসনের ভূমিকাকেই দুষছেন সাধারণ মানুষ। মাদকের এমন আগ্রাসনের লাগাম টানতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাই তারা। আপনার ভারতে থেকে তারকাটার মাধ্যমে, তারকাটার উপর দিয়া মাল 2 নম্বর ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, বাবা ফেলাই দেয় উপর থেকে। হাতের নাগালেই তারা মাদকটা পাচ্ছে এবং এটা পেয়ে কি হচ্ছে, সামাজিকভাবে
ব্যক্তিগত ব্যক্তির থেকে সমাজের দিক দিয়ে আর কি এটার ইফেক্টটা পড়ছে। হ্যাঁ, তবে সীমান্ত দিয়ে প্রতি রাতে কোটি টাকার মাদক ঢুকলেও পুলিশ বলছে দেশে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানেই রয়েছেন তারা। আমাদের প্রতিদিনের নিয়মিত কার্যক্রমের মধ্যে পুলিশি চেকপোস্ট রয়েছে। চেকপোস্টের মাধ্যমে আমরা সীমান্তবর্তী এলাকা থেকে যাতে কোনো মাদক দ্রব্য অত্র অঞ্চলে বা অত্র অঞ্চলের বাইরে না যেতে পারে সেই জন্য আমরা সবসময়ের জন্য চেকপোস্টের করে থাকি। মাদক নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বৃদ্ধি সহ মাদকের সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে পারলেই কমবে মাদকের ভয়াবহতা, এমনটিই মনে করেন সচেতন নাগরিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। স্বাস্থ্যবিধি মেনে এবার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছে দিনাজপুর বোর্ড। পরীক্ষার্থীদের মুখে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও কমপক্ষে 3 ফিট দূরত্ব বজায় রেখে হচ্ছে সিট প্ল্যান। পরিষ্কার হচ্ছে পরীক্ষার কেন্দ্র ও শ্রেণীকক্ষ। এদিকে গেল বছরের তুলনায় এবার শিক্ষার্থী কমেছে ৯,৫০০। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবিতে ছিলেন মাহমুদ রকি। আগামী বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। মাঝের 2 বছর স্বাভাবিক নিয়মে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসলেও এবারের প্রস্তুতিটা ভিন্ন। সংক্রমণ রোধে আগে থেকেই কেন্দ্র পরিচ্ছন্ন করছে কর্তৃপক্ষ। এবার অভিভাবকদের অবস্থানে আসছে নিয়ন্ত্রণ। প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা অবশ্যই মাস্ক পরে হলের ভিতর প্রবেশ করবেন। বেঞ্চের দূরত্ব আমরা 3 ফিট বজায় রাখার চেষ্টা করছি। করোনার একটু প্রাদুর্ভাব দেখা গেছে, করোনা যে কোনো সময় হতে পারে, এই জন্য সকল স্টুডেন্ট মাস্ক পরে আসবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, অর্থাৎ করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় সব রেখে চলবে, এরকমই আমরা ব্যবস্থা নিয়েছি। প্রশ্নপত্র ফাঁসবিহীন সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় সব প্রস্তুতি নেওয়ার কথা বলছে বোর্ড কর্তৃপক্ষ। প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য বর্তমানে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। আমাদেরকে সরকারি তরফ থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করছি। বছর ঘুরে পরীক্ষার্থীর সংখ্যা কমায় চিন্তিত শিক্ষকরা। বিষয়টি ভিন্নভাবে মূল্যায়ন করছেন শিক্ষাবিদরাও। মাধ্যমিক পর্যায়ে কমেছে, কিন্তু মাদ্রাসাতে কিন্তু আবার বেড়েছে। ওই সময়টাতে দেখা যাচ্ছে 2.5 লক্ষ বেড়েছে মাদ্রাসাতে, এবং সেটিও শুধু নিবন্ধিত মাদ্রাসায়। এই যে অটো পাস, সংক্ষিপ্ত সিলেবাস, এইটাও কিন্তু প্রভাব ফেলেছে। এই যে বাল্যবিবাহ, তারপরে আর্থিক যে অসচ্ছলতা করোনার পর, এটাও তো বেড়েছে। এই সংখ্যাটা কিন্তু শহর অঞ্চলে নয়, বরং গ্রাম অঞ্চলে কমে গেছে। মানুষের সক্ষমতা কমে গেছে, শিক্ষার পেছনে যে ব্যয় আছে সেই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বেকারের সংখ্যা বেড়েছে 27 লক্ষর চেয়েও বেশি, কিন্তু এই সময়ে বিদেশি বিনিয়োগটা বৃদ্ধি পায়নি। এগুলোর একটা প্রভাব হতে পারে। এবার দিনাজপুর বোর্ডের অধীনে 661টি কলেজ থেকে নিয়মিত অনিয়মিত মিলে অংশ নেবে 1,03,832 জন পরীক্ষার্থী। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে 9,888 জনে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। এককালে যার ছিল না কোনো দাম, যার জায়গা ছিল কেবল জলাভূমির ওপর, সেই কচুরিপানা বিভিন্ন পণ্য তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। রপ্তানি হচ্ছে বিশ্বের 25টি দেশে। আর এই কচুরিপানায় এখন হয়ে উঠেছে বহু মানুষের জীবিকার অন্যতম ভরসা। সহকর্মী জালিস মাহমুদের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। পিরোজপুরের উত্তরের উপজেলা নাজিরপুরের গাওখালীর সোনাপুর গ্রাম। পা রাখলে চোখ পড়ে নদী বিলে ছড়িয়ে থাকা দিগন্তজোড়া কচুরিপানায়, দৃষ্টিকে করে প্রশান্ত। এই কচুরিপানায় এই এলাকার নিম্নবিত্তদের আয়ের উৎস। কচুরিপানা সংগ্রহকারীদের তালিকায় আছেন গৃহবধূরাও, বাদ যাননি শিক্ষার্থীরাও। ডিঙ্গি নৌকার মাধ্যমে তারা সংগ্রহ করেন পানা। খুবই লাভজনক। আপনার এখানে তো পণ্য ক্রয় করতে হয় না, নিজের থেকে খালবিলে পাওয়া যায়। কচুরিপানাগুলো বা কাটা থাকলে সেগুলো শুকো দিলে তো আমি আবার কলেজ টাইম শেষ করে এসে ওটা বাসায় নিচ্ছি, তো ওইটা আমি শুকানোর পরে বিক্রি করছি। ওখান থেকে অনেক আমি টাকা পাই। মনে করেন যে আমার অনেক সুবিধা হচ্ছে, অনেক সুবিধা। মাঘ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ভরা মৌসুম থাকলেও এর সংগ্রহ চলে বছর জুড়েই। কাটার পর শুকাতে প্রায় 5 থেকে 6 দিন লেগে যায়, এরপরে বিক্রি। 1 কেজি শুকনো মাল পেতে সংগ্রহ করতে হয় প্রায় 2.5 কেজি কচুরিপানা। প্রতি কেজি শুকনো কচুরিপানা বিক্রি হয় 50 টাকা দরে। মাসে প্রায় 10 টন কচুরিপানা কেনা বেচা হয় এখানে। রোদ্দুর হইলে বেশি দিন লাগে না, 5 দিনেও শুকান যায়। রোদ্দুর নইলে 15 দিনও লাগে শুকাইতে।
মাসে ধরেন 6,000-7,000 টাকা করা যায়, ইনকাম করা যায়। আলহামদুলিল্লাহ খুব ভালোই ইনকাম হইতেছে। আমাদের বর্তমানে দৈনিক 500-700 টাকা ইনকাম করা যায়। দৃষ্টিনন্দন ফুলদানি, ব্যাগ, টুপি তৈরির কাঁচামাল হিসেবে কচুরিপানা বিশ্বের 25টি দেশে রপ্তানি হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।